2012 সালে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছিল। তারপর থেকে গুমের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, আপনি দেখেছেন যে বিএনপি, জামাত ইসলামী সহ বিরোধী মতের যারা ছিল মানে তাদের অনেককে ওই সময় গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। পক্ষ থেকে বলা হতো যে তারা পালিয়ে গেছে, এবং তাদেরকে দেশবিরোধী হিসেবে এক ধরনের আখ্যা দেওয়া হতো। এইটা নিশ্চয়ই ফ্যাসিবাদের মানে এক ধরনের কৌশল ছিল, যে এইভাবে তারা একটা ফ্যাসিবাদ তৈরি করতে চেয়েছিল। এর মাধ্যমে তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চেয়েছিল, যাতে তাদের সামনে কেউ না থাকে। উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা, যেটি তারা করেছিল। এবং আপনি তারই ধারাবাহিকতা দেখবেন যে তারা কিন্তু কি করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। যে আমরা যদি বাংলাদেশের হিস্ট্রি দেখি, যে বাংলাদেশে যে খুব সুন্দর যে নির্বাচনগুলো হয়েছিল, বলা হয় যে সুষ্ঠু নির্বাচন, সেগুলো অধিকাংশ ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন, সেটি কিন্তু বাতিল করা হয়েছিল। তারপরে এভাবে ঘুম খুন করে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছিল। এই উদ্দেশ্যই ছিল যে আমরা নিজেরা এভাবেই ক্ষমতায় টিকে রাখবো, অ্যাবসলিউটিজমকে এস্টাবলিশ করা। ইয়েস। এবং আপনি দেখেন যে 2014 সালে যে ইলেকশন, সেই ইলেকশনে কি হয়েছিল, 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। বিশ্বের কোনো দেশে কি এটি আছে? এটার মাধ্যমে সেদিন আসলে বাংলাদেশের ভাগ্যে এক ধরনের অন্ধকার পরিবেশ এবং অন্ধকার একটা ভাগ্য আমরা সেদিন থেকে পেয়েছিলাম। আরও 2টি নির্বাচন 2018 ও 2024 আমরা দেখেছি যে কি ত্রুটিপূর্ণ নির্বাচন করা হয়েছে। নির্বাচন বলবেন আপনি? ওটা তো নির্বাচনই বলা হবে না। নির্বাচন তো নির্বাচন, কিন্তু 18 এবং 24 কে কি নির্বাচন বলা যায়? একেবারে নির্বাচন বলা যাবে না এটাকে। এবং এটাকে আসলে আপনি ঠিকই বলেছেন, এখন এটাকে নির্বাচন বলা ঠিক না। এর মাধ্যমে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছিল, আমি আগে যেটি বলেছি। এবং আরেকটি বিষয় যে বাংলাদেশে যারা একেবারে তরুণ প্রজন্ম, যারা আমাদের এই যে জুলাই আগস্টের যে গণবিপ্লব, যে গণবিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল, যে একেবারে তরুণ প্রজন্ম, তারা কিন্তু যে ভোট কি এই জিনিসটাই তারা ভুলে গিয়েছিল। এই প্রজন্মের কাছে তো ভোট কখনোই আসেনি, তারা তো ভোট দেখেনি। সেটা ঠিক, মানে আসলে ভোটটা কি, যে মানুষ যে ভোট দিয়ে একটা দেশের হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারে, নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের যে সূত্র, সেটি হচ্ছে ভোট। ভোটের মাধ্যমে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক তৈরি হয়। তার মানে রাষ্ট্র থেকে নাগরিককে বিচ্ছিন্ন করা হোক, ষড়যন্ত্র বা কৌশল। এবং আপনি শুরুতে যেটি বলেছিলেন যে আমাদের রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেটা পুলিশ বাহিনী বলেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা সরকারের অন্য যেসব প্রতিষ্ঠান আছে, আপনি নির্বাচন কমিশনের কথাই বলেন না কেন, এই ইলেকশন কমিশন যেটা সিলেটের, তার সেই ইলেকশন কমিশন বলা যাবে না। এবং তাদেরকে আসলে মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। এর উদ্দেশ্যই ছিল ফ্যাসিবাদ কায়েম করা। ফ্যাসিবাদের যে লেগাসি, সেটা কিন্তু আমরা এখনও দেখছি। আপনি যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখেন যে ফ্যাসিবাদকে কীভাবে আবার টিকিয়ে রাখা যায়, ফ্যাসিবাদ কীভাবে আবার একটু উকি দিতে পারে, সেই ব্যবস্থা, সেই ধরনের এক ধরনের ষড়যন্ত্র আমরা দেখছি, শুধু দেশে না, দেশের বাইরে। মানে কীভাবে সেই ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্র দেখছি। আপনি যদি দেখেন যে 5 আগস্ট আমরা যে একটা বিপ্লব হয়ে আমাদের দেশের মানুষের যে স্বৈরাচার থেকে আমরা মুক্ত হলাম, 5 আগস্টের পর থেকে যদি দেখেন, আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী একটি দেশের যদি গণমাধ্যমে দেখেন, মিডিয়াতে দেখেন, যে এক ধরনের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আপনি জানেন যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ওই অর্থে কোনো সরকার ছিল না। তারপরে হচ্ছে পুলিশ বাহিনীও ছিল না, পুলিশ দীর্ঘদিন হচ্ছে নিষ্ক্রিয় ছিল। এই অবস্থায় ভারতের আমি দেখি যে মেইন স্ট্রিমের মিডিয়াতে এগুলো নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে, মিথ্যা তথ্য, অপতথ্য ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশকে এক ধরনের মেলাইন করা হচ্ছে। এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন যে স্বৈর শাসক শেখ হাসিনা, উনি এখন ভারতেই অবস্থান করছেন। আমার কাছে মনে হয় যে এখন যে বাংলাদেশের কনটেক্সটে বা বাংলাদেশ কেন্দ্রিক ভারতে যে ধরনের অপপ্রচার চলছে, এটাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নাই। এর পিছনে রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে এবং আমি বলবো এই ষড়যন্ত্রের পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এই জন্য মানে ভারতের মতো রাষ্ট্র কি শেখ হাসিনার কথায় চলছে এখন? কিন্তু আপনি যদি দেখেন ভারতের সরকার, আমরা তো সবসময় চাই ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক এবং আমরা বিশ্বাস করি ভারত একটা বড় রাষ্ট্র, একটা গণতান্ত্রিক দেশ, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। কিন্তু সে একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্কটা তারা রেখে চলেছে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গা থেকে ভারত যদি উত্তরণ করে, যদি বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে, বাংলাদেশ একটি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক থাকবে, তাহলে তার এই প্রশ্নগুলো আমাদের উত্থাপন করার সুযোগ ছিল না। জি।